everyone. This is Ismail Hossein Imon. আজকে আমরা তোমাদের ফিজিক্সের বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকের কাছে এই চ্যাপ্টারটা একটু বেশি কঠিন লাগে, তো এটা থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এটার ম্যাথমেটিক্যাল কিছু টার্মগুলো এবং ম্যাথমেটিক্স কিভাবে করতে হবে এগুলোর প্রবলেমগুলো সেগুলো নিয়েও কথা বলবো। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের সবারই একটা মিসকনসেপশন থাকে অ্যাবাউট হচ্ছে তাপ এবং তাপমাত্রা নিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই আসলে তাপ এবং তাপমাত্রা কি। আমাদের কাছে মনে হতে পারে যে তাপ এবং তাপমাত্রা দুটো একই। অনেকের কাছে যখন আমি কোশ্চেন করি যে লাইক তাপ এবং তাপমাত্রার মধ্যে কি বুঝো, মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রায় সবারই কথা বলা হচ্ছে এই দুটো তো একই, এটা আবার আলাদা। আসলে দুটো একই না, দুটো হচ্ছে ডিফারেন্ট। তোমরা হচ্ছে এখন দেখতে পারতেছো যে এখানে আমি কিছু পয়েন্ট করে দিয়েছি যে তাপ এবং তাপমাত্রা বলতে আসলে কি বুঝি এক্স্যাক্টলি। তাপ হচ্ছে যে এক প্রকার শক্তি, এই শক্তিটা কিভাবে পাই, আর তাপমাত্রা হচ্ছে একটা অবস্থা, ঠিক আছে, অবস্থা বা স্টেট। তো তাহলে তাপ এবং তাপমাত্রার দুইটা বেসিক আমরা কথা বুঝে ফেললাম বা বেসিক ডিফারেন্স বুঝে ফেললাম। সেটা কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি আর তাপমাত্রাটা কি একটা অবস্থা। এখন আসি যে এই শক্তিটা সে কিভাবে পাচ্ছে। আমরা জানি যে পদার্থের যে আণবিক তত্ত্ব থেকে জানি, গতির আণবিক তত্ত্বে যে পদার্থ সবসময় কাঁপতে থাকে, পদার্থের অণু পরমাণু যাই বলো না কেন সেটা নিজ অবস্থানে থেকে কাঁপতে থাকে। তো এই যে কম্পনের ফলে যে শক্তিটা পাচ্ছে সেটাই আমরা তাপ শক্তি হিসেবে বলতেছি। তোমরা যদি খেয়াল করতে পারো, এই দেখো তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এটা কিভাবে হয়, অণুর যে কম্পন, সে কম্পনের ফলে আসলে আমরা মোটামুটি ভাবে তাপ শক্তি পাই বা গতির ফলেও পেতে পারি। আর নিচে হচ্ছে যে তোমরা এই একক গুলো একটু দেখবে যে তাপের একক হচ্ছে যে মেইনলি জুল, এসআই একক জুল, কিন্তু তাপের যে আগে যে এককটা আমরা ইউজ করতাম ক্যালোরি, তো জুল এবং ক্যালোরির মধ্যকার সম্পর্কটাও তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা, এগুলোতে কনভার্সন আসতেই পারে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, আর তাপমাত্রার ক্ষেত্রে আসি। তাপমাত্রা কি বলতেছি যে এটা একটা অবস্থা। এটা হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে একটা তাপীয় অবস্থা, যে অবস্থাটা আসলে নির্ধারণ করবে যে তাপ শক্তি আদান প্রদান হবে কি হবে না। কথাটি একটু বেশি কঠিন হয়ে গেল, আমি বকিস কথাবার্তা বললাম, বাট হচ্ছে আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব যে তাপমাত্রা কি। তাপমাত্রা হচ্ছে একটা অবস্থা যেটা কি করবে, তাপীয় একটা অবস্থা। যে কোনো একটা বস্তু, এই যে ঠান্ডা লাগা বা গরম লাগা, এটাই হচ্ছে আসলে তাপমাত্রার জন্যই আমরা মোটামুটি ভাবে অনুভব করতে পারি। তাহলে তাপমাত্রা হলো যে কি একটা প্যারামিটার বা নির্ধারক, যে কি নির্ধারণ করবে আমাদের যে বস্তু তাপ দিবে নাকি নিবে। তাহলে তাপ দিবে নাকি নিবে এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আমরা সামনে দেখি। তো এখানে মোটামুটি ছোট একটা ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। এখানে কি হচ্ছে, এরকম গরম লোহার একটা উত্তপ্ত, ধরো একটা বলকে আমরা একটা বরফের মধ্যে ডুবাই দিচ্ছি, একটা বরফের মধ্যে, সে দেখো আপনি নিচের ভিতরে যাচ্ছে এবং তাপের আদান প্রদান করার ফলে বরফটার মধ্যে দেখো হচ্ছে এটা সোনালী থেকে বা ওই যে গ্লোয়িং থেকে সে মোটামুটি তার আগের অবস্থানে ফিরে আসতেছে। এটা কেন হয়, কেন এই অবস্থাটা হওয়ার জন্য মেইন যেটা দায়ী সেটা একটু ভালোভাবে বুঝবে। এটা একটু তোমাদের একটু ঝামেলা লাগতেই পারে, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যে এই যে এখানে বরফ, এবং দেখো তোমরা যদি একটু খেয়াল করো যে বরফের উপরের এই অংশে দেখবা যে সেটা বরফ থেকে পানিতে পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে তাপ শক্তির আদান প্রদান হয়েছে। এখানে কি হচ্ছে, তাপ শক্তির আদান প্রদান। গরম যে উত্তপ্ত লোহার বলটা এবং বরফ, এদের মাঝে তাপ শক্তির আদান প্রদান হয়েছে, যার ফলে তাপ শক্তিটার আমাদের এই আদান প্রদানের ফলে দেখা যায় যে এই তাপ শক্তি গ্রহণ করে বরফটা তোমার কি হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে এবং লোহার বলটা আর একটু ঠান্ডা হচ্ছে। এই যে তাপ শক্তি যে আদান প্রদান করতেছে, যে আমাদের বরফটা থেকে বরফ এবং হচ্ছে যে আমাদের যে লোহার বলটা, এদের মধ্যে যে তাপ শক্তির যে আদান প্রদান, এটা হওয়ার কারণটাই হচ্ছে তাপমাত্রা। বুঝতে পারতেছি যে তাপ শক্তি কি, তারা যেটা আদান প্রদান করতেছে আর যার কারণে করতেছে সেটা হচ্ছে তাপমাত্রা। এটাকে বুঝতে আরো বেশি পেঁচালো মনে হচ্ছে, গোলমেলে মনে হচ্ছে। আমরা একটু পরে আসলে বুঝবো যে তাপমাত্রার প্রভাবটা আসলে কি। আচ্ছা, তো এইটুকু অংশ আশা করি বোঝা গিয়েছে। আমি আরেকবার শর্ট করে একটু ছোট্ট করে বলি যে এখানে কি হচ্ছে, গরম যে লোহার বলটা সেটা থেকে তাপ শক্তি বরফে স্থানান্তরিত হয়ে বরফ থেকে কিছু বরফ পানিতে পরিণত হলো। এই যে তাপ শক্তির আদান প্রদান হলো, তার কারণটাই হচ্ছে যে আমাদের তাপমাত্রা। ওকে ফাইন। তো তাহলে এখন আমরা এই অংশের মাধ্যমে আসলে বোঝার চেষ্টা করব যে তাপমাত্রার যে কারণটা বা প্রভাবটা কিরকম। আচ্ছা, তো তোমাদের মনেই হতে পারে যে ধরো একটা লোহার গরম বল দিলেই তো হচ্ছে যে আমরা জানি এই বরফের মধ্যে দিলে সে
গলে যাবে বরফটা এবং লোহা থেকে হচ্ছে বরফের মধ্যে তাপ শক্তি যাবে। এটা আমরা জানি, কিন্তু এমনও তো হতে পারে যে পানির বা বরফের যে তাপ শক্তিটা সেটা লোহার তাপ শক্তির চেয়ে বেশি। অর্থাৎ এমন না যে হচ্ছে আমরা এই জিনিসটা একটু আরেকবার একটু দেখি, এমন না যে হচ্ছে যে বরফের তাপ শক্তি কম এবং লোহার তাপ শক্তি বেশি হওয়ার কারণে তাপ শক্তি আদান প্রদান হয়েছে, এমন না কথাটা। বরফের তাপ শক্তিও লোহার চেয়ে বেশি হতেও পারে, কিন্তু আসলে তাপ শক্তি কার বেশি কার কম এটা কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে তার তাপমাত্রা বেশি কম। এই কথাটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো। দেখো এখানে হচ্ছে দুইটা টিউব আছে, একটা হচ্ছে চিকন টিউব আর একটা হচ্ছে মোটা একটা টিউব। এই দুইটা টিউব একটা হচ্ছে আরেকটা সিঙ্গেল একটা পাইপের মাধ্যমে যুক্ত আছে, আর এখানে ধরো হচ্ছে একটা আমাদের ভালভ আছে বা ধরো কল টাইপের একটা, যে কলের মধ্যে আমরা কি জানি কল প্রেস করলে আমাদের পানি বন্ধ হয়, আর যখন কল আমরা খুলে দিই তখন হচ্ছে পানি প্রবাহিত হয়, ব্যাপারটা এরকমই। তো ধরো আমি এখানে এত বড় হচ্ছে যে উচ্চতা পর্যন্ত পানি দিলাম চিকন টিউবে, এবং মোটা টিউবে হচ্ছে আমি এতটুকু উচ্চতা পর্যন্ত পানি দিলাম। স্বভাবতই দেখে বোঝা যাচ্ছে যে চিকন টিউবের যে পানি পরিমাণ মোটা টিউবের পানির পরিমাণ যে একদমই কম, অনেক বেশি কম, বুঝাই তো যাচ্ছে। আচ্ছা, এই ভালভ দিয়ে আটকে রাখার ফলে কোনো পানি এদের মধ্যে হচ্ছে আদান প্রদান হচ্ছে না, কিন্তু যখন আমি এই ভালভটা খুলে দেব তখন কি হবে? আচ্ছা, আর পানির আদান প্রদান হবে। আচ্ছা, এখন পানির আদান প্রদানটা এইভাবে হবে না যে তোমরা হয়তো বা ভাবতে পারো যে এটা যেহেতু পানি বেশি আছে তাহলে পানি এখান থেকে এখানে যাবে, আসলে কিন্তু সেই ব্যাপারটা ঘটে না। পানি কি করে? পানি হচ্ছে যে এই দেখো যে চিকন টিউব থেকে আসলে মোটা টিউবের দিকেই পানিটা যায়। আচ্ছা, আমরা যদি এটা খেয়াল করি যে এই দেখো, এখন কথা হলো যে চিকন টিউব থেকে মোটা টিউবে যখন পানি যাবে তখন চিকন টিউবের পানির উচ্চতা কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে, এবং মোটা যে টিউবটা তার উচ্চতা পানির উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এই যে পানির আদান প্রদান হবে কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না এই দুইটা টিউবের পানির উচ্চতাটা সমান হবে। বুঝতে পারতেছি? এই যে এইগুলা ধরো হচ্ছে এর মধ্যে পানি আছে, এর মধ্যে হচ্ছে তাদের পানি আছে, তো কি বলতেছি যে কতক্ষণ পর্যন্ত তাদের এই পানির আদান প্রদান হবে? যতক্ষণ না তাদের এই দুইটা টিউবের পানির উচ্চতা সমান হবে ততক্ষণ পর্যন্তই আমাদের পানির আদান প্রদান হতেই থাকবে। তুমি এখানে খেয়াল করো যে এখানে পানির পরিমাণটা কার পরিমাণ বেশি বা কম, এটা কি ডিপেন্ড করতেছে? করতেছে না, আসলে ডিপেন্ড করতেছে কার উপর? উচ্চতার উপর। উচ্চতা এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, বুঝতে পারতেছি? অর্থাৎ পানির পরিমাণ কিন্তু এখানে ডিপেন্ড করতেছে না, যে পানির আদান প্রদানটা এখানে ডিপেন্ড করতেছে কি? ডিপেন্ড করতেছে আমাদের উচ্চতাটা। ঠিক সেম ভাবে আগের ঘটনাটাই ঘটতেছে, যে এই যে আমরা বরফের মধ্যে হচ্ছে একটা উত্তপ্ত লোহার বল দিয়েছিলাম। উত্তপ্ত কি দিয়েছিলাম? লোহার বল দিয়েছিলাম। দেওয়ার ফলে আমাদের বরফ থেকে লোহার দিকে তাপ শক্তি যাবে না লোহা থেকে বরফের দিকে তাপ শক্তি যাবে। এটা কিন্তু ডিপেন্ড করে বা এটা নির্ধারণ করে কে বলতো? এটা নির্ধারণ করে হচ্ছে তাপমাত্রা। বুঝতে পেরেছি যে তাপমাত্রা নির্ধারণ করে তাপ শক্তির প্রবাহ। তাপমাত্রা নির্ধারণ করে কি বলতো? যে তাপ শক্তির প্রবাহটা কি তাপমাত্রা নির্ধারণ করতেছে। তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পারলা যে হচ্ছে যে বরফের মধ্যে তাপ শক্তিটা উত্তপ্ত লোহার চেয়ে বেশি হতেও পারে, কিন্তু সেটা আমাদের ম্যাটার না। ম্যাটার কে করতেছে? ম্যাটার করতেছে তাপমাত্রাটা। এখানে তাপমাত্রা হচ্ছে যে তাপীয় অবস্থা, যে সেটা তাপীয় অবস্থাটা কিরকম, গরম না ঠান্ডা, এই ব্যাপারটুকু বুঝছি ব্যাপারটা। আচ্ছা, তো তাহলে এখন মনে কোশ্চেন আসতেই পারে যে তাহলে এই তাপ শক্তির প্রবাহটা কিভাবে হবে, কার থেকে কার দিকে হবে? আচ্ছা, তো এই তাপমাত্রার যার হচ্ছে যে উচ্চ তাপমাত্রা থেকে তাপ শক্তির প্রবাহের দিক, এখন আমরা কি জানবো? যে তাপ শক্তির প্রবাহের দিকটা জানবো, যে তাপ শক্তির প্রবাহের দিক, যে তাপ শক্তিটা কার থেকে কার দিকে যাবে, সেই প্রবাহের দিকটা হচ্ছে যে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে আমাদের কি হবে? তাপ শক্তির প্রবাহ হবে। আচ্ছা, এখনকার কথা হলো যে এই যে তাপ শক্তিটা প্রবাহ হবে আমরা বললাম, এটা আজীবন ঘটতে থাকবে? এর পানির যে প্রবাহ হচ্ছিল এটা আজীবন ঘটতে থাকবে, যে হচ্ছে চিকন টিউবের পানি শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে এটা যাইতেই থাকবে?
না, পানির প্রবাহটা কতক্ষণ হয়, যখন তাদের এই যে ফ্যাক্টরটা যেটা বলেছিলাম উচ্চতাটা, যতক্ষণ উচ্চতা সেম না হয়। তাহলে এখানেও সেম ভাবে আশা করি তোমরা এখন অ্যান্সারটা বুঝে ফেলেছো, এবং তোমরা যদি বুঝে ফেলো তাহলে আমাদের কমেন্টেও জানিয়ে দাও যে আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা, যে কতক্ষণ পর্যন্ত তাপমাত্রা যে কতক্ষণ পর্যন্ত এই তাপ শক্তির প্রবাহটা হবে, যতক্ষণ না প্রবাহ হবে, যতক্ষণ না তাদের কি তাপমাত্রা সমান হবে, যতক্ষণ না তাদের তাপমাত্রা সমান হবে ততক্ষণ আমাদের কি চলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই তাপ শক্তির প্রবাহটা চলতেই থাকবে। তাহলে এইটুকু পর্যন্ত বুঝতে পারলাম যে আসলে তাপমাত্রা এবং তাপ আসলে কি ব্যাপারটুকু। তো আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের এখনকার আলোচনা হবে পদার্থের তাপমাত্রিক ধর্ম নিয়ে। তো পদার্থের তাপমাত্রিক ধর্মটা কি, তাহলে মনে প্রশ্নই জাগে। তো পদার্থের তাপমাত্রিক ধর্মটা হচ্ছে, আমি খুব ইজি ভাবে বুঝাই, যে পদার্থের তাপমাত্রিক ধর্ম হচ্ছে যে আমরা তাপমাত্রা পরিমাপ করব, এটা হচ্ছে মেইন টার্গেট। আমাদের মেইন গোল কি, তাপমাত্রা পরিমাপ করব। আচ্ছা, তোমাদের জ্বর হলে আমরা কি করি, আমরা হচ্ছে থার্মোমিটারে তাপমাত্রা দিয়ে আমাদের শরীরের টেম্পারেচার কত সেটা মাপি। তাপমাত্রা বা টেম্পারেচার, আর তাপ হচ্ছে হিট এনার্জি বা হিট বা তাপ শক্তি যেটা বলতে পারি। তাহলে আমরা আগের কথায় ফিরে আসি, যে আমাদের শরীরের উষ্ণতা কত বা তাপমাত্রা কত, টেম্পারেচার কত, সেটা করার জন্য আমরা থার্মোমিটার নিয়ে কাজটা করি। এবং থার্মোমিটারে কি থাকে বলতো, পারদ থাকে। পারদের আপ ডাউনের ফলে আমরা কি বুঝতে পারি যে আমাদের শরীরের তাপমাত্রা কত। এটাই দেখো পদার্থের তাপমাত্রিক ধর্মের একটা এক্সপেরিমেন্ট এবং একটা অ্যাপ্লিকেশন তোমরা করে ফেলেছো। আচ্ছা, এটা তাহলে কি, তাহলে আমরা এখন বুকিশ কথায় আসি। বুকিশ কথাটা হচ্ছে যে আমাদের মেইন গোল কি বলতো, তাপমাত্রা পরিবর্তনটা আমরা হচ্ছে যে মেজার করব কিসের মাধ্যমে। আচ্ছা, এমন কিছু কিছু পদার্থ থাকে যে যাদের তুমি যদি একটু তাপমাত্রা চেঞ্জ করো না অল্প একটু, তাহলে তাদের পরিবর্তনটা অনেক বেশি হয়। যেমন হচ্ছে তাদের ধরো যে আয়তনটা থেকে সে বাড়ায় দিবে, ধরো অল্প একটু তাপ দিলেই আয়তন সে বেড়ে যায়। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আসলে আমরা মেজার করতে পারি যে তাদের ফিজিক্যাল যে চেঞ্জ গুলো হচ্ছে, যে বাহ্যিক ভাবে যে তাদের আয়তন বাড়তেছে, এই চেঞ্জটাকে আমরা মেজার করে তার যে তাপমাত্রাটা সেটা আমরা মেজার করতে পারি। যেমন একটা থার্মোমিটারের কথাই চিন্তা করো না, সেখানে কি ছিল, ধরো নর্মালি এই পারদটা ছিল হচ্ছে ধরো 20°C। তোমার শরীরে জ্বর হয়েছে, তুমি সেটা যখন পারদের সাথে তুমি যে পারদ না বলে হচ্ছে থার্মোমিটারের সাথে তুমি যখন তোমার শরীরের সংস্পর্শ করাও, তখন কি হয়, তোমার শরীর থেকে এই উত্তপ্ত হওয়ার ফলে, তাপমাত্রা পরিবর্তন হওয়ার ফলে দেখা যায় যে এই পারদটা আস্তে আস্তে উপরে লম্বা হতে থাকে, এক্সপান্ড হতে থাকে, তার ভলিউমটা বাড়তে থাকে, আয়তনটা বাড়তে থাকে। এই বাড়তি আয়তনটাকে দিয়ে আমরা তার পদার্থের তাপমাত্রাটা মেজার করতে পারি, বা তোমার শরীরের টেম্পারেচার কত সেটা তুমি বের করতে পারো। এই কথাটাই এখানে বলা হয়েছে যে পদার্থের তাপমাত্রিক ধর্ম এটাই, যে আমাদের তাপমাত্রা পরিবর্তনে তার বাহ্যিক যে একটা পরিবর্তন হয়, সেটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক পরিবর্তন বা তাপমাত্রিক ধর্ম। আশা করি তোমরা এই ব্যাপারটুকু এখন বুঝতে পেরেছো। তাহলে এখন যে থার্মোমিটার কথা বলেই ফেললাম, তাহলে হচ্ছে যে আমরা এখন তিন ধরনের স্কেল নিয়ে কথা বলবো। এদেরকে থার্মোমিটার বলতেছি, যে থার্মোমিটার মানে মিটার মানে হচ্ছে যে একটা স্কেল, আর থার্মো হচ্ছে যে আসে তোমার তাপ থেকে, তাপমাত্রা এই টাইপের জায়গাটা থেকে আর কি। এখন আসি যে আমরা তিন ধরনের স্কেল নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। আসলে এই তিন ধরনের স্কেল আসছে তিন ধরনের সায়েন্টিস্ট, তিন ধরনের না, বলবো যে তিনজন সায়েন্টিস্টদের হাত ধরে। তাদের নাম হচ্ছে যে সেলসিয়াস, একজনের নাম কেলভিন, আরেকজনের নাম ফারেনহাইট। শুধু কি এই তিনজনে ছিলেন? আসলে না, আরো স্কেল আছে, র্যাঙ্কিং স্কেল আছে, রোমার স্কেল আছে, আরো অনেক রোদ স্কেলও আছে, এরকম আরো অনেক স্কেল আছে আসলে। তো বেসিক্যালি আমাদের এই তিনটা স্কেল নিয়ে খুব বেশি ভাবে মাপা হয়, তো এই জন্য এই তিনটা স্কেল নিয়ে আমরা কথা বলবো। এই যে আমরা ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, এগুলোতে যে কিভাবে তাপমাত্রাটা মাপি সেটা আমরা দেখবো। সেটা দেখাচ্ছি, তো এটা আমরা এক্সপেরিমেন্ট করে তো আমরা দেখেছি, যখন জ্বর হয় আমাদের মোটামুটি সবারই আশা করি একটা এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে। এখন ধরো হচ্ছে যে আমি সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা পেলাম, আমার কাছে কেলভিন স্কেল ধরো নাই, কিন্তু তোমার ধরো হচ্ছে যে তোমাকে জানতে চাওয়া হলো কেলভিন স্কেলের তাপমাত্রাটা কত। তখন তুমি কি করবা, কেলভিন স্কেল যেহেতু তোমার কাছে নাই, তার মানে কি তোমার যদি একটা সম্পর্ক জানা থাকে এদের মধ্যে, তাহলে তুমি সেলসিয়াস থেকে যেটা পেয়েছো, তোমার হাতের কাছে যে স্কেলে থাকুক না কেন, তুমি সেই স্কেল দিয়ে তাপমাত্রা মেপে, তোমাকে যদি কেলভিন চাই তুমি কেলভিন বলতে পারবা, তোমার কাছে ফারেনহাইট জানতে চাইলে ফারেনহাইটও তুমি বলতে পারবা। তাহলে মেইন এখন আমাদের অবজেক্টিভটা কি,
বা লক্ষ্যটা কি এই আলোচনাটায়? লক্ষ্যটা হচ্ছে যে সেলসিয়াস, কেলভিন এন্ড ফারেনহাইট এই স্কেল গুলোর মধ্যে হচ্ছে এক ধরনের সম্পর্ক নিরূপণ করা। আচ্ছা, তো আর একটা কথা একটু শুরুতেই বলে নি, আমি আবারও বলবো যে এই টপিকটা পড়ানোর পর আমি একটা গাণিতিক সমস্যার সমাধান করব এবং তারপর তোমাদের হচ্ছে যে কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক না বলে বলবো হচ্ছে যে ক্লাস ওয়ার্ক দিব। এই ক্লাস ওয়ার্ক গুলো তোমরা হচ্ছে তৎক্ষণাৎ করে চটজলদি করে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং তোমাদের কমেন্ট সেকশনে হচ্ছে জানিয়ে দেওয়ার উপর ডিপেন্ড করতেছে আসলে তোমাদের প্রাইজ মানি। আমরা হচ্ছে এরকম আরো এই চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে যে আরো সমস্যা তোমাদের করতে দিব এবং নাম্বার দিয়ে দিব যে 1 নম্বর সমস্যার এ বি সি যতগুলা দিয়ে দেই না কেন তোমরা ওই নাম্বার অনুযায়ী কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার গুলো করবে। তো আমরা দেখবো যে কারা কারা সবচেয়ে বেশি অ্যান্সার করেছে, সঠিক অ্যান্সার, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা মোটামুটি ভাবে এরকম 2টা বা 3টা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা অ্যানাউন্স করে দিব। মোটামুটি সে ধরো 2টা চ্যাপ্টার করার পর এরকম দেখবো যে কাদের কমেন্টটা বেশি, সঠিক কমেন্টটা বেশি। সঠিক কমেন্ট বেশি বলতে হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা 2-3 বার দিবে না, এটা আসলে দিবে না, একবারই দিবে। তো যাদের হচ্ছে যে এই সঠিক হওয়ার সংখ্যাটা বেশি থাকবে তাদের বেস্ট 3 জনের জন্য হচ্ছে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো কিছুই হতে পারে, তোমাদের অবভিয়াসলি আমরা অ্যানাউন্স করে দিব। এটা মোবাইল রিচার্জও হতে পারে অথবা কোনো বই হতে পারে, তোমরা যেটা তোমাদের বইটা কাজে লাগতে পারে, ধরো টেস্ট পেপারই হতে পারে, যেটাই হোক না কেন আমরা সেটা দিব এবং সেটা ফ্রিতেই দিব। সেটা জাস্ট ডিপেন্ড করতেছে আমাদের এই ক্লাস ওয়ার্ক গুলো তোমরা কতটুকু মনোযোগের সাথে করতেছো তার উপর। তোমরা ক্লাস ওয়ার্ক গুলো মনোযোগের সাথে করবে, আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে জানিয়ে দিবে, তার উপর ডিপেন্ড করে তোমাদের প্রাইস তোমাদের জন্য অপেক্ষা করবে। তো যাই হোক, আমরা এরকম কথা বলে ফেলেছি, আমরা হচ্ছে যে এখন পড়াশোনা আবার ফিরে আসি। তো পড়াশোনা ফিরে আসি যে আমরা কি বলবো যে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট এই 3 ধরনের স্কেলের মধ্যে আমরা সম্পর্ক নিরূপণ করব। এখন আসি যে এই যে সম্পর্ক নিরূপণ করব, একটা তো স্ট্যান্ডার্ড রাখা লাগবে। আমি তো ইচ্ছা মতো করে 2টার মধ্যে 3টার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি না। তার জন্য আমাদের একটা কিছু আদর্শ ধরে নেওয়া লাগবে। কি আদর্শ? ধরো পানির একটা জিনিসকে আদর্শ ধরে নেওয়া হয়েছে, 2টা জিনিসকে। পানির কোন 2টা জিনিসকে আদর্শ ধরে নেওয়া হয়েছে? যে পানির, আমরা কি জানি যে পানি হচ্ছে যে একটা তরল অবস্থা। আমরা জানি পানির একটা তরল অবস্থা, পানির হচ্ছে যে কঠিন অবস্থাকে বলি বরফ এবং আমরা হচ্ছে বাষ্প বলি হচ্ছে তার গ্যাসীয় অবস্থাকে। এই যে পানি, আমরা তো জানি যে পানিটা হচ্ছে কি হয়, যে প্রথমে বরফ থাকে, বরফ থেকে সে পানিতে পরিণত হয়, পানি থেকে সে বাষ্পে, জলীয় বাষ্পে পরিণত হয়। আচ্ছা, এর জন্য হচ্ছে তাকে কি দিতে হয়? একটা তাপ দিতে হয়, ঠিক আছে? একটা নির্দিষ্ট তাপ দিতে হয় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় বরফটা গলে পানিতে পরিণত হয়। সেটাকে বলতেছি হচ্ছে যে আমরা মেল্টিং পয়েন্ট, এমপি দিয়ে বলতেছি মেল্টিং পয়েন্ট, যে মেল্টিং মানে গলে যাওয়া বা গলনাঙ্ক যেটাও বলতে পারি। এবং একটা নির্দিষ্ট বয়েলিং পয়েন্ট বলি আমরা, বা নির্দিষ্ট টেম্পারেচারে বা নির্দিষ্ট একটা তাপমাত্রা, সেটাকে আমরা বয়েলিং পয়েন্ট বলতেছি, যে বয়েল হয় পানি। আমরা জানি যে পানিকে তরল অবস্থা থেকে তাকে বয়েল করলে সে বাষ্পে পরিণত হয়। যেই পয়েন্টটা থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু হয় সেটাকে বলতেছে বয়েলিং পয়েন্ট। তাহলে 2টা বুঝলাম যে কি, বা স্ফুটনাঙ্ক। তাহলে আমরা কি বুঝলাম? যে মেল্টিং পয়েন্ট বা হচ্ছে যে গলনাঙ্ক বুঝলাম এবং বয়েলিং পয়েন্ট বা হচ্ছে যে স্ফুটনাঙ্ক বুঝলাম। এইগুলো তো তোমরা জেনেই এসেছো। আচ্ছা, তো এই যে এই 2টার ধরো স্টেশন বা হচ্ছে যে 2টা আমাদের এই বিষয়ের উপর আসলে এই 3টা স্কেলের সম্পর্কটা নিরূপণ হয়েছে। কিভাবে? যে 3টা স্কেল দিয়েই পানির গলনাঙ্ক মাপা হয়েছে, 3টা স্কেল দিয়ে পানির স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট মাপা হয়েছে। তাহলে এখানে তোমরা খেয়াল করো যে আমাদের এটা ছিল হচ্ছে ফার্স্ট স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল, সেকেন্ড স্কেল হচ্ছে কেলভিন স্কেল, যে এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, এটা কেলভিন স্কেল, আর এটা ফারেনহাইট স্কেল, ঠিক আছে? আচ্ছা, তো পানি ধরো হচ্ছে বরফ থেকে হচ্ছে পানিতে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলতেছি গলনাঙ্ক। এই অবস্থায় সায়েন্টিস্ট সেলসিয়াস তার তৈরি করা স্কেল নিয়ে দেখলেন যে সেটা আমাদের কত তাপমাত্রা দিচ্ছে, দেখো 0 ডিগ্রি তাপমাত্রা দিচ্ছে। তো এই জন্য হচ্ছে যে এই লাইনের প্রত্যেকটা আসলে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক পরিমাপ করে। তো সায়েন্টিস্ট সেলসিয়াস তার তৈরিকৃত স্কেলে দেখেন যে তার স্কেলটা 0 ডিগ্রি একটা ভ্যালু দেয়। কেলভিন দেখেন যে তার স্কেলে সে ভ্যালুটা দেয় হচ্ছে 273.15 এবং ফারেনহাইট দেখেন যে তার স্কেলটা ওই অবস্থায় ভ্যালু দিচ্ছে হচ্ছে 32 ডিগ্রি। আচ্ছা, তো মেল্টিং পয়েন্টের ব্যাপার গেল। এখন হচ্ছে পানি যখন বাষ্পে পরিণত হবে বা স্ফুটনাঙ্ক
তাপমাত্রাতে থাকবে বা বয়লিং পয়েন্টে থাকবে, তখনও হচ্ছে যে আমাদের এই বিজ্ঞানী সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট তাদের তৈরিকৃত স্কেলটা দিয়ে তাপমাত্রাটা মাপেন। সেলসিয়াস দেখেন যে সেই তাপমাত্রা তার স্কেলে দেখাচ্ছে 100, কেলভিন দেখেন যে তার দেখাচ্ছে 373.15 এবং ফারেনহাইট দেখেন যে তার স্কেলে দেখাচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তো বিশেষ করে আরো একটা কথা বলে রাখি, এসআই ইউনিট হচ্ছে যে আসলে আমরা কেলভিন এককে মাপি, বাট আমাদের সেলসিয়াসটাও আমরা অনেক বেশি ইউজ করি আর কি। তো যাই হোক, তো তাহলে বুঝে ফেললাম যে এই তিনটা স্কেল দিয়ে কি করা হয়েছে, এট ফার্স্ট মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট এগুলো মাপা হয়েছে। আচ্ছা, তো এখন ধরো একটা পাত্রের, আমরা একটা পাত্র নিলাম, পাত্রের যে কোনো ধরো কল থেকে ট্যাপ খুলে আমরা একটু পানি নিলাম, সেই পানির তাপমাত্রাই ধরো হচ্ছে যে এইরকম, এটা হচ্ছে যে কোনো অবস্থায় তাপমাত্রা, এটা হচ্ছে যে কোনো অবস্থায় তাপমাত্রা, ঠিক আছে? যে কোনো অবস্থায় ধরো হচ্ছে যে এটা সায়েন্টিস্ট সেলসিয়াস আসবে, এটাতে কেলভিন আসবে, আর এটাতে ফারেনহাইট স্কেলের রিডিং আসবে। বাট এই রিডিং গুলো হচ্ছে যে হ্যাঁ তাপমাত্রা একই, তাপমাত্রার পরিবর্তনটা একই, বাট হচ্ছে এক একটা স্কেল এক একটা তাপমাত্রা দিবে। যেমন এটা ধরো হচ্ছে ও যদি 40 দেয়, ও কিন্তু 40 দিবে না, ও কিন্তু 40 দিবে না, ও ডিফারেন্ট কিছু একটা দিবে, কি দিবে সেটাই আমরা মেজার করে দেখাবো। তো এইটুকু আইডিয়া বুঝা গেছে। তাহলে আর কি যে টিসি, টিকে, টিএফ দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো একটা তাপমাত্রা। ওকে ফাইন, আশা করি এইটুকু পর্যন্ত আইডিয়া ক্লিয়ার। এখন আসি যে তোমরা যে তোমাদের সম্পর্কটা দেখে এসেছো, এটা আসলে একটা মানে তাপমাত্রা পরিমাপের যে স্কেল গুলা থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে। সম্পর্কটা কি হয়? সম্পর্কটা হয় হচ্ছে যে কোনো এই যে তাপমাত্রা পরিমাপের স্কেল নেওয়া হোক না কেন, সেই যে কোনো স্কেলের আর কি যে কি হবে, যে কোনো তাপমাত্রা মাইনাস মেল্টিং পয়েন্ট ডিভাইডেড বাই তার বয়লিং পয়েন্ট মাইনাস মেল্টিং পয়েন্ট, এই অনুপাতটা সমান থাকবে। এই অনুপাতটা যদি মেনটেন করে, তাহলে মেনটেন করে আমরা একটা স্কেল বানাতে পারবো। তুমি তোমার নাম দিয়ে একটা স্কেল বানাতে পারো, তোমার নাম হচ্ছে রফিক, তুমি বানাতে পারো হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য রফিক স্কেল বানায় ফেলতে পারো, এটা ইচ্ছা, এটা তুমি বানাতে পারো। তবে তোমাদের আরো কিছু এই ব্যাপারগুলো ফিক্স রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তো এখন আসি হচ্ছে যে আমরা তাহলে বুঝতে পারলাম যে কোনো স্কেলেরই এই অনুপাতটা সমান হবে। যে কোনো স্কেল দিয়ে আমরা যদি যে কোনো তাপমাত্রাটা পরিমাপ করি, মাইনাস পানির মেল্টিং পয়েন্ট ডিভাইডেড বাই পানির হচ্ছে যে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক মাইনাস পানির মেল্টিং পয়েন্ট, এই অনুপাতটা সমান হবে। তাহলে সেলসিয়াসের জন্য দেখো আমরা কি বলতে পারি, সেলসিয়াসের জন্য যে কোনো তাপমাত্রা বলেছি টিসি, সেলসিয়াস ডিগ্রিতে দেখো মেল্টিং পয়েন্টটা কত 0, এবং সেলসিয়াস স্কেলে বয়লিং পয়েন্ট দেখো হচ্ছে কত 100 মাইনাস 0, এটা হচ্ছে সেলসিয়াসের জন্য। এই অনুপাত যা হবে ফারেনহাইট এবং কেলভিনও একই অনুপাতটা হবে। তাহলে ফারেনহাইট আমরা একটু পরে দেখি, কেলভিনের জন্য তাহলে দেখি। আচ্ছা, ফারেনহাইট আগে দেখি, সমস্যা নাই। ফারেনহাইটের জন্য দেখো যে কোনো তাপমাত্রা হচ্ছে টিএফ মাইনাস ফারেনহাইটের জন্য দেখো মেল্টিং পয়েন্ট কত 32। আচ্ছা, আর ফারেনহাইটের জন্য দেখো বয়লিং পয়েন্ট হচ্ছে 212 এন্ড মেল্টিং পয়েন্ট হচ্ছে 32। এই অনুপাতটাও কি হবে, সেলসিয়াস স্কেলে যে অনুপাতটা পেয়েছি সেটা সমান হবে। এখন হচ্ছে কেলভিন স্কেলে যে অনুপাত পাবো তাও সমান হবে। সেটা কি দেখো, টি কে মাইনাস তার মেল্টিং পয়েন্ট কত 273.15 বা কাইন্ড অফ আমরা 273 দিয়েও মোটামুটি ভাবে রাফলি ইউজ করতে পারি। আর তার বয়লিং পয়েন্ট হচ্ছে কত 373.15 মাইনাস মেল্টিং পয়েন্ট 273.15। তো তাহলে তোমরা যদি এই সমানুপাতের ব্যাপারগুলো আশা করি তোমরা শিখে এসেছো। তাহলে এখানে কি হয়, শুধুমাত্র দেখো টিসি বাই 100, আর এখানে দেখো কি আসে, এখানে আসে দেখো হচ্ছে টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই এখানে করলে 180 আসে, আর এখানে নিচে আসে 100, আর উপরে আসে দেখো টিকে মাইনাস 273.15। সমানুপাত থেকে দেখে এসেছি যে এই তিনটা যদি এভাবে অনুপাত সমান হয়, তবে তাদের ক্ষেত্রে আমরা বীজগাণিতিক ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখন দেখো উভয় পক্ষকে আমরা 20 দিয়ে গুণ করলে আসলে আমাদের অনেক কিছু ছোট হয়ে আসে। 20 দিয়ে গুণ করলে দেখো কি আসে, যে টিসি বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32/9 ইকুয়াল টু টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। এটাই হচ্ছে যে আমাদের আলটিমেটলি তিনটা স্কেলের মধ্যকার সম্পর্ক।
ঠিক আছে, এই সম্পর্কটাকে আসলে আমরা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের তাপমাত্রা মেজার করতে পারি। আশা করি হচ্ছে যে এইটুকু তোমাদের বোঝা হয়েছে। আমরা এইটা দিয়ে আর কিছু ছোট ছোট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এই জায়গাটা দিয়ে সলভ করে ফেলি। তো আশা করি এইটুকু পর্যন্ত তোমাদের তোলা হয়েছে। আমি এইটুকু অংশ একটু মুছতেছি, উপরের অংশটুকু একটু মুছে আমরা এখনই হচ্ছে যে কিছু ম্যাথ করে ফেলতেছি। এই ম্যাথ গুলো ধরো অবজেক্টিভের জন্য এসে গেল, এগুলো অবজেক্টিভের জন্যই মোটামুটি আসার মতো, বাট যেখানেই আসুক না কেন তোমাদের কিন্তু এই বেসিক ক্যালকুলেশন গুলো একটু শিখে রাখতে হবে। আচ্ছা, তো ধরো হচ্ছে যে কোশ্চেন দিলাম, যে কোশ্চেন 1, যে আমাদের কি বললাম যে সেলসিয়াস স্কেলে ধরো তাপমাত্রা পেলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলাম। তো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস পেলে আমরা বললাম ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা পাবো সেটা তুমি বের করো। তুমি এই সূত্রটা দেখো করে ফেলতে পারবে। তো সলিউশনটা কি দেখো, যে আমরা সলিউশনে কি জানি, সেলসিয়াসের সাথে ফারেনহাইট আমার লাগবে, অর্থাৎ সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক, সেটা কি Tc/5 ইকুয়াল টু Tf - 32/9। তুমি এখানে 20 বসাও, টিসির জায়গায় 20 বসাও, 20 বসালে ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু Tf - 32/9। এখন তুমি বাকিটুকু কাজ করো, এখানে কি আসে, ভাগ করলে এখানে 4 আসে, আর এখানে কি আসে Tf - 32/9। তো বাকি অংশটুকু আমি যদি পাশে করি, তুমি যদি আর গুণন করলে হয় 4 9 36 ইকুয়াল টু Tf - 32। তো তুমি যদি পক্ষান্তর করে ফেলো তাহলে Tf - 32 ইকুয়াল টু 36, এন্ড আলটিমেটলি তুমি দেখো কি আসতেছে, Tf ইকুয়াল টু 36, এটাকে পক্ষান্তর করলে এটা যোগ হয়ে যাবে, এবং আলটিমেটলি আমাদের কি আসতেছে 68 ডিগ্রি ফারেনহাইট। এটাই দেখো হচ্ছে যে আমাদের অ্যান্সার, যে আমাদের সেলসিয়াস স্কেলে যদি কোনো তাপমাত্রা পাই আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাই, তাহলে ফারেনহাইট স্কেলে কতটুকু পাবো 68 ডিগ্রি। আশা করি এই সমস্যাটুকু তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি আর প্রবলেম। আচ্ছা, তো আশা করি হচ্ছে এইটুকু তোমাদের বোঝা শেষ এবং তোলাও শেষ। আমরা হচ্ছে যে সেলসিয়াসের সাথে হচ্ছে যে ধরো ফারেনহাইটের সাথে কেলভিন, সেলসিয়াসের সাথে হচ্ছে যে কেলভিন, এই সম্পর্কগুলো যদি আসে এখন কি পারা যাবে না? আশা করি পারা যাবে। তারপরে হচ্ছে যে আমরা একটা সমস্যা ধরো দেখে ফেলি। ধরো সেম সমস্যাটাই আমরা হচ্ছে যে সেকেন্ড প্রবলেমটা করতেছি। ধরো সেকেন্ড প্রবলেমটা করি সেম সমস্যা দিয়েই। এখানে বললাম জাস্ট টিকে ইকুয়াল টু কত, আর এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড প্রবলেম। আমরা বললাম যে সেলসিয়াস স্কেলে যদি 20 ডিগ্রি হয় তাহলে কেলভিন স্কেলে কত। এমনও আসতে পারে যে কেলভিন স্কেলে তাপমাত্রা দিয়ে দিল এবং বললো যে তুমি সেলসিয়াসে কত সেটা বের করো, বা কেলভিনে দেওয়া থাকলো ফারেনহাইটে কত। আশা করি তোমরা এখন ধরতে পারতেছো ব্যাপারটুকু। আমি কোশ্চেন 2 পর্যন্তই করব, বাকি যে জিনিসগুলো আসলে আশা করি তোমরা করতে পারবে খুব ইজিলি। তাহলে আমরা দেখো সেলসিয়াসের সাথে কেলভিন চেয়েছে, তাহলে আমরা এইটার সাথে এই সম্পর্কটা কাজে লাগাবো। Tc/5 ইকুয়াল টু কি Tk - 273.15 ডিভাইডেড বাই 5। দেখো উভয় পক্ষ থেকে 5 5 তুমি কাটাকাটি করতে পারো, তাহলে কি আসে দেখো Tc ইকুয়াল টু Tk - 273.15। তো তুমি দেখো যে Tc এর ভ্যালু হচ্ছে 20 আমাদের দেওয়া আছে, আর Tk এর ভ্যালুটা কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো তাহলে এখন আমরা হচ্ছে পক্ষান্তর করলে দেখো টিকে পেয়ে যাব। এই টিকে কেটা কিন্তু নিচে লিখবো, ঠিক আছে, নিচে করে লিখবে, এটা কিন্তু উপরে লিখবো না, তাহলে টাকা বুঝাবে, এটা তো আর টাকা না। আচ্ছা, তো যাই হোক এটার একটু কনসিয়াস থাকবো আমরা। তো তাহলে আমরা এখানে কি বলতে পারি, Tk - 273.15 ইকুয়াল টু হচ্ছে 20। তো আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো দেখো, এটাকে ওই পাশে পক্ষান্তর করলে 20 প্লাস 273.15। তো আলটিমেটলি দেখো কি আসে, কেলভিন স্কেলে তাপমাত্রা আসে 293.15 কেলভিন। তো এটাই দেখো হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আশা করি এই সহজ সহজ সমস্যাগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখন নেক্সট কিছু গাণিতিক সমস্যা চলে যাবো।